মেদিনীপুরের একটি মেয়ে কলকাতায় এসে একটি ছোট্ট ঘর ভাড়া নেয় এবং সে সেখানে থাকতে শুরু করে। কিন্তু সেই ভাড়া বাড়িতে তার সাথে প্রথম দিন থেকে কিছু না কিছু ঘটে গেছে এবং পরবর্তীকালে যা ঘটেছে তার সাথে যে ভৌতিক ঘটনা ঘটেছে তা শুনলে আপনারা সকলেই শিউরে উঠবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ঘটনাটি। মেদিনীপুর থেকে মেয়েটি তার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ে এন্ট্রান্স পরীক্ষা দেয় এবং সেখানে সে চান্সও পেয়ে যায়। সে কিন্তু পরবর্তীকালে হস্টেলেই ছিল, কিন্তু এই যে এন্ট্রান্স পরীক্ষা দিয়েছে, চান্স পেয়েছে, অ্যাডমিশন নিয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু হস্টেল পাওয়া যায় না। তাই প্রথমে ও একটি ভাড়া বাড়ি নিয়েছিল এবং সেই ছোট্ট ঘরটা কিন্তু তার বিশ্ববিদ্যালয়ের আশেপাশে নয়, কারণ তার বাবার আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। সে হস্টেলের জন্যই অপেক্ষা করে বসে আছে। আর যেহেতু হস্টেল এখনও পেতে লেট হবে, তাই অনেক খোঁজাখুঁজি করার পরে ও একটা ঘরের সন্ধান পায় এবং সেই ঘর কিন্তু তাদের ইউনিভার্সিটি থেকে অনেকটাই দূরে। মোটামুটি সে হেঁটে কোনো মতে তার বিশ্ববিদ্যালয়ে পৌঁছতে পারবে না, তাকে কোনো যানবাহন নিতেই হবে। যেহেতু সে দূরে ভাড়া বাড়ি নেবে, কারণ সে জানে যে দূরে এরকম নিলে তাহলে বাড়ি ভাড়াটা কম পড়বে। প্রথমে সে কিছুই খুঁজে পাচ্ছিল না, কারণ সে সেখানে নতুন, তার পরিচিত তেমন কেউ ছিল না। ও অনেককে জিজ্ঞেস করেছিল, কিন্তু তারা সকলেই সে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যেসব পিজি থাকে, মেস থাকে, সেগুলোর কথা বলেছে, কিন্তু সেখানের ভাড়া অনেকটাই তার পক্ষে দেওয়া পসিবল ছিল না। তাই সে একজনের বুদ্ধিতে ব্রোকার ধরে এবং সেই ব্রোকারই কিন্তু তাকে একদিন সেখানে নিয়ে যায় এবং তার রুম দেখে মোটামুটি পছন্দ হয়েছিল। যেহেতু একটু দূর সমস্যা হবে, কিন্তু সে ম্যানেজ করে নিতে পারবে। বাড়িটা কিন্তু দোতলা, আর দোতলায় দুটো মাত্র রুম রয়েছে এবং আরও একটা রুম রয়েছে, কিন্তু সেই রুমটা পুরোপুরি তৈরি হয়নি। এই বাড়ির কিন্তু একটা কাহিনী আছে। এই যে বাড়ির মালিক, সে কিন্তু উপরে ভাড়া দেওয়ার জন্য তার ঘর করেনি। সেই বাড়ির মালিকের কিন্তু দুই মেয়ে। তাদের ইচ্ছা ছিল যে তারা তাদের মেয়ের জন্য এমন পাত্র খুঁজবে যে পাত্র তাদের এই বাড়িতেই থেকে যাবে। নিচতলা একটা মেয়েকে দিয়ে দেবে এবং উপরতলা আরেকটা মেয়েকে দিয়ে দেবে। আর ওদের দুই বোনের কিন্তু বয়সটা অতটা ডিস্টেন্স ছিল না, তারা মোটামুটি ওই 2-3 বছরের ছোট বড় হবে। অবশ্য এগুলো সে পরে জানতে পেরেছে। এবং যে ছোট বোন আছে, সে ছোট বোনেরও কিন্তু একটা কাহিনী আছে এবং সেখান থেকেই তো এই ভৌতিক ঘটনার সূত্রপাত। তো যাই হোক, ও রুমটা নিল, সেখানে থাকতে শুরু করলো। আর সত্যি কথা বলতে কি, মেয়েটার না বরাবরই খুব ভয়, কারণ এর আগে যখন সে মেদিনীপুরে থাকতো তখন কিন্তু সর্বদাই সে তার মায়ের সঙ্গে ঘুমোতো, কারণ সে একা ঘুমোতে কখনোই পারে না। একটা ভয় হয় তার। এখানে আসার পরে কিছুই করার ছিল না। প্রথম প্রায় 2-3 দিন হয়ে গেছে ও কিন্তু প্রায় জেগেই ছিল, আর ঘরের লাইটটা সবসময় অন রেখেছে। ওর ভয় লাগতো। আর সত্যি কথা বলতে, ও কিন্তু প্রথম দিন থেকে কিছু অনুভব করতে পারতো। অনুভব মানে কি, একটু হাঁটা চলার আওয়াজ হতো হালকা, মনে হতো কেউ যেন ফিস ফিস করে কথা বলছে, হঠাৎ করে কিসের আওয়াজ হচ্ছে। কারণ মেয়েটি, যার নাম শিল্পা, সেই শিল্পাদি কিন্তু ভাবতো, যেহেতু সে ভয় পেত তো একা একা থাকতে পারে না, এবং সব সময় না সে একটা খারাপ জিনিস কল্পনা করে ফেলে যে ভূত আছে, এই আওয়াজটা ওই কারণেই হচ্ছে। এমনকি কোনো আওয়াজ না হলেও সবসময় সে কল্পনা করে নিত যে কিছু একটা আওয়াজ হচ্ছে। তাই আগে আধেও কোনো আওয়াজ হতো না, কিন্তু এখানে আসার পরে এই যে আওয়াজ হচ্ছে বা কিছু অনুভব করছে, সেটা আধেও হচ্ছে কি না সে কিন্তু বুঝতে পারছে না। যেহেতু ভয় লাগে, তাই লাইট অন করেই 2-3 দিন সে কাটিয়ে দিয়েছে। ঠিকমতো ঘুমও হচ্ছে না। এই করতে করতে একদিন অমাবস্যার রাত আসলো এবং সেদিন ছিল মঙ্গলবার। মেয়েটি সেদিন কিন্তু রাত্রে রুমে লেটেই এসেছিল, ওই বাড়িতে লেটেই এসেছিল, কারণ ওদের যে ইউনিভার্সিটি ছিল সেখানে ক্লাস করার পরে মেয়েটি তার বান্ধবীদের সঙ্গে মোটামুটি কদিন ক্লাস করে একটু বান্ধবীও হয়ে গেছে, তাদের সঙ্গে সাউথ সিটি মলে ঘুরতে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি এবার কোন বিশ্ববিদ্যালয়ের কথা বলছি। যাই হোক, সেখানে ঘুরতে যাওয়ার পরে অনেকক্ষণ সেখানে কাটানোর পরে ওর কিন্তু সেই রুমে আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। এমনকি ও যেখানে থাকে আর কি, সেই বাড়ির সামনে কিন্তু কোনো যানবাহন যায় না, মোটামুটি প্রায় 7-8 মিনিট হেঁটে যেতে হয়। তো সেইভাবে সেখানে ও গেল, কিন্তু যখন ও ওখানে পৌঁছলো তখন মোটামুটি ওই 8:30-9টা মতো বেজে গেছে।
তখন সে নিচে দেখল যে ওই বাড়ির যে বয়স্ক বৃদ্ধ মানুষটি, তার ওয়াইফ, মানে ওই বাড়ির যে মালিক তার ওয়াইফ কিন্তু বেঁচে নেই। আর সেই বাড়িতে একটি মেয়েকে সে দেখতে পায়। মেয়েটির বয়স কত হবে, ওই 33-34 হবে, তার হাজবেন্ড, এবং তাদের ছোট্ট 4-5 বছরের একটি মেয়ে রয়েছে। প্রথমে ভাবতো যে মনে হয় ওই ছেলেটি, এই যে বৃদ্ধ মানুষটি, তার হয়তো ছেলে হবে, আর ওই যে হয়তো বৌমা, এই যে নাতনি। কিন্তু পরে আস্তে আস্তে সে জানতে পারে আসলে ওই মেয়েটি হলো ওই যে মালিক, তার মেয়ে এবং জামাই। আর এই যে দোতলা বাড়িটা না, ভেতর থেকে কিন্তু সিঁড়ি আছে উপরে যাওয়ার। কিন্তু এই রিসেন্ট হয়তো 1-2 বছর বা 3 বছর হবে, ওরা ভাড়া দেওয়ার জন্য বাইরে থেকে একটা সিঁড়ি করেছে উপরে যাওয়ার জন্য, এবং সেখানে শেডও দিয়ে দিয়েছে। আর মেয়েটি কিন্তু ওই বাইরের সিঁড়ি দিয়ে উপরে যায়, এবং সেখানে গেট মতো রয়েছে, তালা দেওয়ার সিস্টেমও আছে। হয়তো মেয়েটার আওয়াজ পেয়েছে যে মেয়েটা বাড়িতে ঢুকছে, মানে মেইন গেট থেকে যখন ঢুকছিল আর কি উঠোনে, তখন সেই বাড়ির যে মেয়েটা, সে মেয়েটা ওকে বলে বসে যে একটু এদিকে এসো। তো মেয়েটি সেখানে যায়, ভেতরে ঢোকে। তখন ওকে জিজ্ঞেস করে যে উপরে থাকছো, এমনি কোনো অসুবিধা হচ্ছে না তো? বলছে অসুবিধা তো তেমন কিছু হচ্ছে না, মানে কেন বলো তো? তখন এই দিদি বলে যে না না, এমনি জিজ্ঞেস করছি, তুমি এখানে এসেছো, ভাড়াটে হিসেবে থাকছো, তো আমাদেরও তো কর্তব্য আছে, তুমি কেমন কি আছো এটা তো আমাদের জানা কর্তব্য, তাই জিজ্ঞেস করলাম। বলছে না না, তেমন কোনো সমস্যা হচ্ছে না, সমস্যা হলে জানাবো। সেইভাবে এটুকু কথা বলে কিন্তু ও উপরে চলে আসে। ওর কিন্তু সত্যি বলতে ভালোও লাগে যে এখানেও এসেছে, যারা নিচে আছে তারা ওর খোঁজ খবর নিচ্ছে। এই কথা কিন্তু বাড়িতে এসে ওর মা বাবাকে ফোন করে জানায়, তো ওরাও একটু নিশ্চিন্ত হয় যে মেয়েটা ভালো জায়গায় আছে। কিন্তু ওর মনে একবারও সন্দেহ হয় না যে কি কারণে এটা আসলে জিজ্ঞেস করেছিল। কিন্তু এই যে এই কয়দিন ওর সাথে এরকম সমস্যা হচ্ছিল, এরকম আওয়াজও পাচ্ছিল, এই কথা কিন্তু ও বেমালুম ভুলে গেছিল। আসলে ওর মাথাতেই আসেনি যে এরকম কোনো সমস্যার কথা ও বলবে। তো সেইভাবে খাওয়া দাওয়া করে রাত্রে এসেছে। আসার সময় আর কিছু কিনে নিয়ে আসেনি, আসলে ও এখানে রান্না করবে না। আর পিজির ব্যবস্থাও নেই যে খাবার ওখান থেকে ওকে দেওয়া হবে। ওদের যে ইউনিভার্সিটি, সেখানে এসি ক্যান্টিন বলে একটি ক্যান্টিন আছে, সেখানেও দুপুরবেলা খাওয়া দাওয়া করে, এবং রাত্রে যখন ও ইউনিভার্সিটি থেকে আসে তখন হাতে করে কিছু একটা নিয়ে আসে এবং সেটাই রাত্রে খেয়ে নেয়। সেদিন ঘরে এসে ওর মা বাবার সাথে কথা বলার পরে ও কিন্তু সেখানে বসে ওর পড়াশোনা করছিল। তখন মোটামুটি 11টা মতো বাজে। ও কিন্তু 11:30টার মধ্যেই ঘুমিয়ে পড়ে প্রত্যেক দিনই। আবার ভোর 5টার মধ্যে উঠে যায়, কারণ ওর ভোরবেলাতেই পড়াশোনাটা ভালো হয়। যাই হোক, তখন ওই 11টা মতো বাজে। ও বই বন্ধ করে ঘুমাতে যাবে, কিন্তু সেই সময় মনে হলো যে ওর দরজা, যেটা আর কি বন্ধ করা রয়েছে, সেই দরজায় কেউ যেন নক করছে। কেউ কোনো আওয়াজও করছে না। আর এই যে এই কদিনের মধ্যে কিন্তু ওর ঘরের সামনে কেউ আসেনি। ওর সাথে কোনো কথা বললে যখন ও নিচে গেছে তখনই কিন্তু ওদের সাথে কথা হয়েছে। তো ভাবলো যে কি ব্যাপার, নিচের নিশ্চয়ই ওরা কেউ হবে, তো নক করছে, একবার তো কথা বলবে। এদিকে সমানে নক করেই চলেছে। অতএব এই যে নক করছে, দরজা ধাক্কা দিচ্ছে, এই কারণে কিন্তু ওই দিদি একটু ওদের খারাপও মনে করছিল যে কিরকম মানুষজন, একটু তো কথা বলবে। তখন দিদি বলল যে কে, কে? কিন্তু কেউ কোনো উত্তর দিল না। যখন বাইরে থেকে কোনো উত্তর সে পেল না, তখন কিন্তু দিদির একটু ভয় ভয় করতে লাগলো। আর ভয়ের আরেকটা কারণ হলো, যখন সে জিজ্ঞেস করেছিল, মানে বলছিল কে কে করে, তখনই কিন্তু ওই যে আওয়াজটা বন্ধ হয়ে গিয়েছিল। সেখানে প্রায় 2 থেকে 3 মিনিট দরজার, মানে ঘরের মধ্যেই সে দাঁড়িয়ে রয়েছে, ভাবছে দরজা খুলবে কি খুলবে না। 2-3 মিনিট হওয়ার পরে সে কিন্তু দরজা খুলেছে, আর বাইরে সে কাউকেই দেখতে পায়নি। যখন সে বাইরে গেল, তখন তার হঠাৎ করে মনে হলো যে এখানে কেউ এসেছিল, এবং সেই ব্যক্তি তার দরজা খোলার সঙ্গে সঙ্গেই পাশের রুমে চলে গেছে। ধরুন আপনি কোনো রুমে আছেন, কোনো ঘরে আছেন, এবং সেটা দোতলা, তার পাশে আরেকটা ঘর রয়েছে, আপনাকে কেউ ডাকছে, এবং আপনি বাইরে বেরিয়ে আসলেন, আর হঠাৎ করে মানে মনে হলো আপনার যে কেউ মনে হয় পাশের ঘরে ঢুকে গেল। তাহলে আপনি তো তাই ভাববেন যে পাশের ঘরে নিশ্চয়ই কেউ আছে, আর সেই আপনাকে ডেকে চলে গেছে, হয়তো দুষ্টুমি করছে, বা হয়তো মনের মধ্যে কোনো খারাপ অভিসন্ধি আছে। তখন দিদি, অন্ধকার কিন্তু রয়েছে, বারান্দাটা পুরো অন্ধকার, তখন সেই অন্ধকারের মধ্যেই এমন যে দেখা যাচ্ছে না তা নয়, যেহেতু ওর তো দরজাটা খুলেছে, ঘরের ভিতরে যে আলোটা রয়েছে তার আলো তো বাইরে পড়েছে, তো সেইভাবে মোটামুটি করে দেখা যাচ্ছে। তো দিদি বাইরে বেরিয়ে আসার পরে পাশের রুমের সামনে যাবে এবং দেখবে যে ওই ঘরে কে রয়েছে, বা আধেও কেউ আছে কিনা, বা জিজ্ঞেস করবে কি, বা ও কি নক করবে।
ওখানে দাঁড়িয়ে রয়েছে। একবারও কিন্তু ওর নজর পড়েনি যে ওই যে ঘরটা, সেই ঘরের দরজায় কিন্তু তালা ঝুলছে। আর সবথেকে একটা সন্দেহজনক বিষয় হলো, সেই তালায় কিন্তু ছোট্ট একটা লাল চেলি মতো বাঁধা রয়েছে, মানে গিঁট দেওয়া রয়েছে। খেয়াল করেনি। তখন দিদি ভাবছে যে আমি কি একবার ডাকবো, নক করব। তখন দিদি কিন্তু নক করতে গেল, নক করেনি। কিন্তু নক যে করতে যাবে সেই সময় হঠাৎ করে তার চোখ গেল যে ঘরটা লক করা। এবং যখন সে লক করাটার দিকে দেখলো, মানে তালাটার দিকে দেখলো, তখনই কিন্তু তার সমস্ত শরীর শিউরে উঠল। এবং সেই গ্রীষ্মের ওয়েদার, যেখানে কোনো শীত লাগার প্রশ্নই আসে না, আর এই ঘটনাটা ঘটার পরেই তার কিন্তু শীত লাগতে শুরু করলো। সে সেখানে দাঁড়িয়ে কাঁপতে শুরু করলো, তার প্রচণ্ড ভয় লাগতে শুরু করলো। সে যে ওখান থেকে বেরিয়ে নিজের ঘরে চলে আসবে, দরজা বন্ধ করে দেবে, সে কিন্তু পারল না। কারণ সে এতটাই মানে ভয় পেয়ে গিয়েছিল যে কি করবে সে বুঝে পাচ্ছে না। কারণ সে তো একটা জিনিস ভেবেই ওই পাশের ঘরের দিকে এগিয়েছিল, যে নিশ্চয়ই পাশের ঘরে কেউ থাকে, সে নক করেছে। কিন্তু যখন দেখলো পাশের ঘরে তালা দেওয়া রয়েছে, তাহলে সেখানে কে ছিল? ওর তো ভয় লাগবেই। হঠাৎ করে ওর মনে হলো পেছনে থেকে কেউ যেন দৌড়ে চলে গেল। এবং সেই দৌড়ের আওয়াজটা হলো না, কারণ একটা মানুষ যদি হাঁটাচলা করে বা দৌড়ায়, তাহলে নিশ্চয়ই একটা আওয়াজ হবে। কিন্তু সেরকম কোনো আওয়াজ হলো না। শুধু মনে হলো যে কেউ একজন দৌড়ে চলে গেল। শুধুমাত্র সেই দিদি অনুভব করতে পারল। কিন্তু যখন সেই অনুভবটা করতে পারল, তখনই তার সম্বিত ফিরে আসলো। এবং সে সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে ঘরের ভিতরে চলে গেল আর দরজা দিয়ে দিল। যেহেতু আমি প্রথমেই বলেছিলাম, এই দিদি কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় কাতুরে মানুষ, প্রচণ্ড ভয় পায়। এমনকি কোথাও যদি কোনো ভয়ের ঘটনা নাও ঘটে, তবুও সে সেটাকে ভয়ের জিনিস বানাতে একেবারে দক্ষ। তাহলে বুঝতেই পারছেন, যেখানে এরকম একটা সত্যিকারের ভয়ের ঘটনা তার সাথে ঘটলো, তাহলে তার কেমন ফিল হচ্ছিল। সে কাকে ফোন করবে, কি করবে, কিছুই বুঝতে পারছে না। সে কি সেই মুহূর্তে তার মা বাবাকে ফোন করবে? কারণ যেখানে তার বাড়ি, সেখানে কিন্তু মোটামুটি ৯টার মধ্যে সবাই ঘুমিয়ে যায়। ওর মা বাবা আরও তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। রাত্রেবেলা মেয়ে একবার ফোন করে, সে ফোনের অপেক্ষায় বসে থাকে যে লাস্ট কখনো ফোন করবে। সেই ফোন, মানে ফোনে কথা বলার পরেই কিন্তু তার মা বাবা ঘুমিয়ে যায়। অতএব এই সময় তার মা বাবা ঘুমিয়ে আছে। আর এখন যে ফোন করবে, ফোন করে কি তার মা বাবা তাকে এখানে এসে বাঁচাতে পারবে? বা তার কথা কি বুঝতে পারবে? তার পাশে এসে দাঁড়াতে পারবে? পারবে না তো। তারা তো বরঞ্চ চিন্তা করবে। তো এখন সে কি করবে? আরেকটা বড় ভুলও হয়ে গেছিল, যে ও ফোন নম্বরটা নেয়নি। যারা আরকি এই বাড়ির মালিক, তাদের তো ফোন নম্বর নেওয়া উচিত ছিল ওর। কিন্তু ফোন নম্বরটা নেবে করে ওর কিন্তু ফোন নম্বর নেওয়া হয়নি। এমনকি ওই বাড়ির যে জেঠু, তিনিও কিন্তু ওকে বলেছিলেন যে, "মা, তুমি তোমার ফোন নম্বরটা দিয়ে যেও আর আমার ফোন নম্বরটা নিয়ে যেও।" তো সেইভাবে ইউনিভার্সিটিতে প্রথম চারিদিকে তেমন কিছুই চেনে না, ব্যস্ততার মধ্যে রয়েছে। ওর না সেই সময়টা আর হয়নি। এখন সে কি করবে? ওকে নিচে যাবে? ওদের কি বলবে? পরে ভাবলো হয়তো ওর মনের ভুলও হতে পারে। হয়তো ও ভয় পায় বেশি, সমস্ত জিনিসকে খারাপ কল্পনা করে, তাই হয়তো এরকম হয়েছে। ওদের বললে ওরা আবার খারাপ ভাবতে পারে। আর যেহেতু এর আগে এত ভয় সে পেয়েছে, কখনো তো প্রমাণ হয়নি যে সত্যিকারের ভয়ের ঘটনা ওর সামনে ঘটেছে। কিছুই তো হয়নি, সবই তো ওর কল্পনা ছিল। অতএব এটাও ওর কল্পনা, তাই বেশি ভয় পেয়ে লাভ নেই। মানে নিজেকে কিন্তু নিজে বোঝাচ্ছে, প্যানিক করে কোনো লাভ নেই। আমি সকাল ঘুমিয়ে পড়ি, আর যদি কোনো সমস্যা হয় তাহলে পরে দেখা যাবে। দরজা তো বন্ধই আছে, অসুবিধা কিছু হবে না। কিন্তু যতই সে নিজেকে বোঝাক না কেন, ও কি আর ঘুমোতে পারে? এই যে কদিন পুরো লাইট অন রয়েছে, কারেন্টের বিল আসছে, কারণ ওদের কিন্তু আলাদা সাবমিটার করে দেওয়া আছে যে কতটা কারেন্টের বিল হয়, সেটা দিতে হবে আর কতটা ইউনিট হয়। তো সেইভাবে সারারাত ধরে কিন্তু ওর লাইট জ্বলছে। আজকেও তাই লাইট জ্বলবে, কিছু করার নেই। কারণ এখনো তার ভয়টাকে সে দূরে সরাতে পারছে না। তো যাই হোক, লাইটটাকে অন রেখে, এবং একটা না ঘরেও দড়ির মতো আছে, দড়ি টাঙিয়েছিল যে ওর হালকা জামাকাপড় সেখানেও একটু মেলে দিতে পারবে। তো সেইখানে ও একটা গামছা মতো দিয়ে রাখে, যাতে লাইটটা একেবারে চোখের মধ্যে এসে না পড়ে। তো সেভাবেও দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর সত্যি বলতে শোয়ার সাথে না ওর ভয় লাগছিল ঠিকই, কিন্তু ও না পুরো ঘুমিয়েই পড়েছিল। ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। কারণ এই কদিন না কি হয়েছিল বলুন তো? যেহেতু ভয় পাচ্ছে, তো ওর ঘুম আসলেও ঘুমাতে পারছে না। ঘুম আসছে, আবার সে যে মানে চোখ মেলে তাকিয়ে দেখছে যে কোথাও কিছু নেই তো।
তো এরকম করতে করতে অনেক সময় ঘুমোতে ঘুমোতে 1টাও বেজে গেছে। আবার ওই ভোর 5টাতে উঠবেই। এটা ওর অভ্যেস। ও কখনো ভোর 5টা থেকে বেশি লেট করে ঘুম থেকে ওঠে না। কারণ ও ভোরবেলা পড়ারই অভ্যেস। কিন্তু আজকে বিছানায় শোয়ার সাথে সাথে ও কিন্তু ঘুমিয়ে গেছিল। হঠাৎ করে ওর ঘুমের মধ্যেই মনে হলো যে পাশে যে ঘরটা রয়েছে সে দেওয়াল তো, মানে ধরুন পাশে যে ঘরটা আর যে দেওয়ালটা রয়েছে সে দেওয়ালেই কিন্তু মানে ঘেঁষানো রয়েছে সেই খাটটা, আর সে খাটেও ঘুমিয়ে রয়েছে। ওর মনে হলো যে ওই পাশের দেওয়াল থেকে কেউ একজন কিছু একটা বলছে এবং ওকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ওই দেওয়াল ভেদ করে। এটা কিন্তু ওর স্বপ্নই, কিন্তু ওর মনে হচ্ছে এই যে নিয়ে যাচ্ছে, ওকে টেনে নিয়ে যাচ্ছে, এই যে ব্যথাটা ওর হচ্ছে সেটা বাস্তব। ওর সমস্ত শরীর ব্যথা হয়ে যাচ্ছে এবং ঘুমের মধ্যে কিন্তু যে একটা আত্মা ভূত, দেখবেন অনেক এরকম স্বপ্ন আমরা দেখে থাকি যে ঘুমের মধ্যে বা স্বপ্নের মধ্যে ভূতের সাথে আত্মার সাথে লড়াই হয়, আমরা পেরে উঠি না, হাঁপিয়ে যাই, কষ্ট হয়, ঘুমের মধ্যে আমরা গোঙাই। তো ওর কিন্তু সেম ওটাই হচ্ছিল। ওর কিন্তু মানে কষ্ট হচ্ছিল। অনেকের হয়তো স্বপ্নের মধ্যে এরকম হয়, স্বপ্ন দেখে কিন্তু কষ্ট হয় না। ওর কিন্তু কষ্ট হচ্ছিল, ও হাঁপিয়ে যাচ্ছিল। কিন্তু সেই সময় ওর হঠাৎ করে এতটাই পরিমাণে কষ্ট লাগলো যে ঘুমের মধ্যেই ও চিৎকার করে উঠল, মানে কোকিয়ে উঠল। কিন্তু যখন ওর ঘুম ভাঙলো, জানেন ও কোথায় ছিল? ও ছিল ওর নিজেরই ঘরের দরজার সামনে। ওখানেও শুয়েছিল। ও এখানে আসলো কি করে? ও ওখানে ধড়ফড় করে উঠে মানে চারিদিকে দেখছে, লাইট অফ। লাইট তো অফ থাকার কথা নয়, কারণ লাইট তো অন করেই রেখেছিল। লাইট অফ হলো কখন? আরও এখানে আসলোই বা কী করে? যদি সে ঘুমের মধ্যে খাটে থেকে পড়েই যায় তাহলে নিশ্চয়ই সামনে গিয়ে পড়বে। এই এত দূরে দরজার এখানেও আসবে কি করে? ও না আর থাকতে পারল না। ভয়ের কারণে চিৎকারই করে উঠল এবং জোরে জোরে চিৎকার করতে লাগলো। কিন্তু জানেন ওর এই চিৎকার নিচে ওদের কারোর কানে যায়নি। হয়তো ফ্যান চলছিল, কোনো কারণে হয়তো ওদের কানেই যায়নি। কিন্তু এই চিৎকার গিয়েছিল, যেহেতু যেখানে ওদের বাড়ি রয়েছে না, ওই যে মানে বাড়িটা রয়েছে আর কি, তার সামনে রাস্তা আছে, রাস্তা থেকে হয়তো সেই রাত্রেবেলা কেউ যাচ্ছিল, সে চিৎকারটা শুনতে পেয়েছিল এবং সে এসে নিচে ওই জেঠুদের জিজ্ঞেস করেছিল যে কি হয়েছে আপনাদের বাড়িতে, এরকম উপর থেকে চিৎকার আসছে, আপনারা বুঝতে পারছেন না? তারা সবাই বেরিয়ে এসে এরকম শুনতে পেল যে এরকম বলছে একটা লোক। কিন্তু সেই সময় কিন্তু আর কোনো চিৎকার উপর থেকে হচ্ছিল না। তখন সেই লোকটা সহ মানে সেই লোকটাও কিন্তু উপরে গেছে। আসলে সে একটু সন্দেহ করছিল যে কিছু কি হলো এই বাড়িতে বা কারোর প্রতি কোনো কি অত্যাচার করা হচ্ছে, বুঝতেই পারছেন। তো সেই লোকটা ওখান থেকে আর যাবে না, সে দেখবে যে কি হয়েছে। তো নিচে যারা ছিল মানে ওই যে জেঠু, জেঠুর মেয়ে, জামাই, এই ৩ জন মিলে আর যে লোকটি ভদ্রলোকটি এসেছিল, অর্থাৎ এই ৪ জন মিলে কিন্তু ওরা উপরে যায়। কিন্তু যখন যায় তখন দেখে উপরে ২টো ঘরই বন্ধ। একটা তো বন্ধই আছে, মানে তালা দেওয়া রয়েছে। আরেকটা ঘর ভেতর থেকে বন্ধ। ওরা দরজা ধাক্কা দেয়। বারবার করে মেয়েটির নাম বলে ওরা ডাকতে থাকে, কিন্তু কেউ দরজা খোলে না। তখন দরজা ভাঙতে ওরা বাধ্য হয়। কিন্তু দরজা যখন ভাঙে তখন কিন্তু ওই মেয়েটির গায়ে লাগে, মানে ব্যথা পায় সে। আসলে দরজার ওখানে তো পড়েছিল। আসলে ও মানে ভয়ের কারণে অজ্ঞান হয়ে গিয়েছিল। কিন্তু এই দরজাটা ভাঙার পরে ওর শরীরের উপরে দরজাটা পড়ার জন্য ওর জ্ঞানটা ফিরে আসে এবং ও ব্যথায় কিন্তু কোকিয়ে ওঠে। ধড়ফড় করে সে উঠে বসে, ব্যথার মধ্যে উঠে বসে এবং চিৎকার করতে থাকে। অর্থাৎ তখন ওর মনে পড়ে যায় যে কী কারণে ও ভয় পেয়েছিল এবং কী কারণে ওর সেন্সলেস হয়ে গিয়েছিল। তখন পাশে ছিল সেই দিদিটি, অর্থাৎ সেই জেঠুর মেয়ে। তাকে সে জড়িয়ে ধরে এবং হাউ হাউ করে কাঁদতে লাগে আর বলে, এখানে কি আছে? সত্যি করে তোমরা বলো এখানে কি আছে? আমি প্রচণ্ড ভয় পেয়েছি। এখানে কিছু একটা আছে, এখানে সত্যি ভূত আছে। আমি এখানে কোনোমতেই আর থাকতে পারবো না। এরকম বারবার করে বলছে। শুধু একবার নয়, দুবার নয়, বারংবার সেই কথা উচ্চারণ করে যাচ্ছে যে আমি এখানে আর কোনোমতেই থাকতে পারবো না। আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে। এই যে কথাগুলো বলছে তার মাঝখানে ও ঘাড়ে হাত দিয়েছে এবং হাত দিয়ে কোকিয়ে উঠেছে। আসলে ওর দরজাটা তো ঘাড়ে পড়েছিল, প্রচণ্ড পরিমাণে ব্যথা লেগেছে সেখানে। এদিকে সে জেঠুর জামাই কিন্তু নিচে গেছে, ফ্রিজ থেকে বরফ এনেছে এবং সে দিদিকে দিয়েছে। সে দিদি তার ঘাড়ে ভালো করে বরফটা লাগিয়ে দিচ্ছে আর বারবার করে বলছে, তুমি শান্ত হও, তুমি শান্ত হও, একটু এখানে বসো, আমরা সবাই আছি তো, তুমি একটু সুস্থ হলে তোমাকে নিচে আমরা নিয়ে যাব, তুমি একটু শান্ত হও। কিন্তু কোনো মতে শান্ত হতে পারছে না। এদিকে সে ভয় পেয়ে আছে, মানসিকভাবে সে প্রচণ্ড পরিমাণে মানে ভীত সন্ত্রস্ত হয়ে আছে। আর অন্যদিকে তার শরীরে প্রচণ্ড পরিমাণে ব্যথা। সে পড়ে গেছে, তার রাত্রেবেলায় স্বপ্নের মধ্যে যে কি হয়েছে, ধস্তাধস্তি না কি হয়েছে, প্রচণ্ড শরীর ব্যথা তো। আর উপরই পাওনা হিসেবে দরজাটা ওর ঘাড়ের উপরে এসেই পড়েছে। তাহলে ভাবুন না সে মেয়েটার পরিস্থিতি কি হয়।
সে কাঁদছে, অনবরত সে কেঁদেই চলেছে আর একই কথা বারবার করে বলে যাচ্ছে, "আমি এখানে আর কোনো মতেই থাকবো না।" শেষমেশ না পেরে যে থামছে না মেয়েটা, তখন ওরা ধরে, ধরে ওই মেয়েটিকে কিন্তু নিচে নিয়ে যায়। এদিকে সেই ভদ্রলোকটি এদের কিন্তু যে তেমন একটা চেনে তাও নয়। আসলে সেই ভদ্রলোক রাত করে বাড়ি ফিরছে, মানে এখান থেকেও তার বাড়ি অনেকটাই দূরে। তো ওই বাড়ি চেনে, যাওয়ার সময় দেখে যে এখানে একটা বাড়ি আছে, তো এই, কিন্তু এদের সঙ্গে কখনো কোনো পরিচয় নেই। তো বুঝতেই পারছেন যে কোনোমতে এদের বিশ্বাসও করতে পারছে না যে আদৌ তেমন কিছু বা মেয়েটা কে, কিছুই তো বুঝতে পারছে না। তো সেই ভদ্রলোক কিন্তু আর যায় না এবং ফোন করে এখান থেকে প্রায় ৯টা-১০টা বাড়ির পরে একটা বাড়ি আছে যাদের ও চেনে, একটা ছেলে আছে সেই বাড়িতে। তার থেকে ছোট, কিন্তু ছেলেদের তো আর বয়স দেখে বন্ধুত্ব হয় না। তার বয়স মোটামুটি ৩৬-৩৭ হলে সেই ছেলেটির বয়স হবে ২৮ থেকে ২৯ বছর। তো সেই ছেলেকে ফোন করে ডাকে যে, "ভাই এদিকে একটুখানি আয় তো, এখানে এই বাড়িটা একটু সমস্যা হয়েছে।" তো সেও তৎক্ষণাৎ সেখানে চলে আসে। ততক্ষণে নিচে নিয়ে আসা হয়েছে মেয়েটিকে। আর তারপর নিচে আনার পরে মেয়েটি কিন্তু একটু শান্ত হয়। মানে শান্ত হয় বলতে কি, ওই কথা আর বারংবার বলে না। কিন্তু ঘাড়ে হাত দিয়ে সে বসে থাকে। কারণ তার প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। তখন তাকে জিজ্ঞেস করে, "তোমার কি খুব ব্যথা করছে?" বলছে, "না তেমন ব্যথা না, মানে এমন না যে আমি সহ্য করতে পারছি না, কিন্তু ব্যথা লাগছে।" তখন ওরা বলে যে, "তাহলে ফ্র্যাকচার কিছু হয়নি? কালকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তুমি চিন্তা করো না।" তখন মেয়েটি বলে, "দেখুন আমি এখন শান্ত আছি। আমি এখন পাগলের মতো বকছি না। কিন্তু আপনারা সত্যি করে বলুন ওখানে কি আছে? আপনারা বলুন ওখানে নিশ্চয়ই আত্মা বা ভূত আছে। আমি ওখানে থাকতে পারিনি। আমার সঙ্গে রাত্রে এই ঘটনা ঘটেছে।" এই কথা শুনে তো সেই ভদ্রলোক অবাক হয়ে গেছে। আর স্বাভাবিক, একটা এরকম জিনিস শুনলে সে কি আর সেখান থেকে বেরোতে চায়? সে তো নিশ্চয়ই শুনবে যে এখানে কি হয়েছে, আত্মার ব্যাপার বলছে, ভূতের ব্যাপার, তার ওই মেয়েটার সঙ্গে কি হয়েছে? সে কি আর না শুনে সেখান থেকে যায়? তো তার বন্ধু তার মধ্যে চলে এসেছে। সেও শুনতে পেয়েছে যে এরকম কিছু একটা ঘটেছে। কিন্তু মেয়েটি আসলে কে, কি বৃত্তান্ত এখন তারা কিন্তু জানতে পারেনি। এবার ওরা সবাই চেয়ারে বসে আছে, সবাই জাগা রয়েছে। তখন ওই বাড়ির যে জেঠু সে বলে যে আসলে মেয়েটি এখানে ভাড়া থাকতে এসেছে, এই ব্যাপার। কিন্তু যে ছেলেটি তখন সেখানে এসেছিল সে বলেছিল, "জেঠু আপনাদের বাড়িতে শুনেছিলাম তো এর আগে ২টো ভাড়াটিয়া এসেছে। তারা তো বেশি দিন থাকতে পারেনি। আর সত্যি বলতে আমি কিন্তু জানি যে আপনাদের বাড়িতে উপরতলায় কিছু একটা আছে। কিছু একটা বলতে শিমুর আত্মাই আছে।" এবারে শিমুকে জানেন? এই শিমু হলো এই বাড়ির ছোট মেয়ে। সেই ছোট মেয়ে এই বাড়িতে ওর পাশে যে উপরে যে ঘরটা ছিল না, যে ঘরটায় লক করা রয়েছে, সেই ঘরেও থাকতো এবং সেই ঘরেই ও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল একটি ছেলের জন্য। সেখানেও অনেক কাহিনী আছে। কিন্তু অনেকে হয়তো ভাবছেন যে এই যে আত্মহত্যা করলো, তারপরে কি বাড়িতে কোনো কিছু করা হয়নি মেয়েটার আত্মার শান্তির জন্য? হ্যাঁ, করা হয়েছিল। কিন্তু কেউ বলতে পারবে না কোনো কারণের জন্য হয়তো, মানে মেয়েটা না যাচ্ছে না, মানে মেয়েটার আত্মা এখান থেকে কোনো মতেই যাচ্ছে না। যখন এই কোনো কিছু করা হয়, মানে যজ্ঞ করা হোক বা শান্তি পুজো যাই করা হোক না কেন, তারপরে প্রায় ১-২ মাস সমস্ত কিছু ভালো থাকে। তখন এরা ভাবে যে তাহলে হয়তো মেয়ে শিমু আমাদের মুক্ত হয়ে গেছে। আর তখন আবার ভাড়া দেওয়া শুরু করে। কিন্তু যখন এই ছোট মেয়েটি তাদের মারা গিয়েছিল, তখন কিন্তু মানে তার পরপরে কিন্তু ভাড়া তারা খোঁজেনি। তার প্রায় অনেক দিন পরে কিন্তু তারা ভাড়া খুঁজেছে। আসলে সত্যি বলতে কি, যখন উপরের তলাটা করা হয়, তখন কিন্তু লোন নিয়েছিল। মানে তার বাবা লোন নিয়েছিল যে ছোট মেয়ে তো আছে, ও হ্যাঁ, ওই ছোট মেয়েটি কিন্তু চাকরি করত, সরকারি চাকরি করত। ছোট মেয়েটি বলেছিল যে, "বাবা উপরে ঘর করো, আমি উপরে টাকাটা দিয়ে দেব। বড়দিরা দিতে হবে না, দিদি নিচে থাকবে, আমি উপরে থাকবো। তেমন কোনো সমস্যা হবে না। উপরের টাকাটা আমিই দিয়ে দেব।" সেইভাবে কিন্তু লোন তোলা হয়েছিল। কারণ একটা সরকারি চাকরি করে সঙ্গে কি আর ক্যাশ টাকা দিয়ে সমস্ত কিছু করা যায়? যায় না তো। লোন তুলতে হয়েছিল। এবার লোন শোধ করবে কি করে? তখন কিছুদিন, মানে কিছুদিন বলতে অনেক দিনই, মানে শিমুদি মারা যাওয়ার পরে, তারপরে ভাড়া দেওয়া হয়েছিল যে ভাড়া দেওয়ার পরে যে টাকাটা উঠবে সেই টাকা দিয়ে লোন দেওয়া হবে। আসলে ওরা কেউই ভাড়া দেওয়ার জন্য এই বাড়িটি কিন্তু বানায়নি, মানে উপরের দোতলাটা বানায়নি। আর এদিকে ওই জেঠু জামাইয়ের কাছে বলতেও পারছে না যে, "বাবা তুমি লোনটা দিয়ে দাও।" বলা কি যায়? কোনোমতেই যায় না। আর এই জেঠুর জামাইও কিন্তু একটি কোম্পানিতে কাজ করে। আর তারা আগে ভাড়া বাড়িতে ছিল। তার বাবা-মা কেউই বেঁচে নেই। তার দাদা-বৌদি সেখানে ছিল, সে থাকতো। তারপর সম্বন্ধ করে এরকম একটা খোঁজ আসে যে এখানে থাকতে হবে। তো তার জামাই এমনি খুবই ভালো। এবার সে যখন একটা থাকার জায়গা পেয়েছে, এখানে থাকলে কোনো অসুবিধা হবে না, মানে তিনি চান আরকি তার জামাই এখানে থাকুক, তখনই কিন্তু সেই দাদা ওখানে থেকে যায়। এবার তার কাছে তো আর বলতে পারে না, "তুমি উপরের টাকাটা দিয়ে দাও।" আর এদিকে সেই বাড়ির বড়দি কিন্তু কোনো কাজ করে না। আর জেঠুর এখন সামর্থ্য নেই যে সে এখন লোন টানবে। আর সেই কারণে কিন্তু ভাড়া দেওয়ার জন্য তারা সবাই তৎপর হয়ে থাকে। পাশের যে ঘরটা, সেই ঘরটাও কিন্তু কদিন আগে ভাড়া দিয়েছিল।
আর তার ১-২ মাস আগে কিন্তু একটা শান্তি পুজোও বাড়িতে হয়ে গিয়েছিল এই ঘরের মধ্যে। তারপরে বেশ কিছুদিন কিছু হয় না। তারাও উপরতলায় গিয়ে থাকে। মানে দেখে আরকি যে কোনো সমস্যা নেই তো, কিছু হয় না। আর সত্যি বলতে সে কারোর তেমন কোনো ক্ষতি করে না। কিন্তু সে এই বাড়ি থেকে যেতে চায় না। এই বাড়ির মায়া ত্যাগ করে যেতে চায় না। কেন? কেউ বলতে পারবে না। আর এর আগে যারা এখানে এসেছে তাদের সঙ্গে কিন্তু ও তেমন খারাপ কিছু করেনি। কখনোই খারাপ কিছু করেনি। কিন্তু তারা অনুভব করতে পারত। কারণ ওর যে চলাফেরা, ও যে এখানে আছে তারা অনুভব করতে পারত। তাই তারা বেশিদিন সেখানে থাকতে পারত না। তারা ওই ভয় পেয়েই সেখান থেকে চলে যেত। কিন্তু আজকে এরকম একটা ঘটনা কেন ঘটলো? ও কেন ওই মেয়েটাকে টেনে ওখানে নিয়ে গেল? কেন ওকে আঘাত দিল? এটা একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে ওদের মনে। কিছুই ওরা বুঝতে পারছে না যে কেন এরকম করলো। এর আগে ওরা ভয় পেয়ে চলে গেছে, রিউমার না, আসলে সত্যি কথাই মানে বলে গেছে যে ওই বাড়িতে ভূত আছে, উপরে আমরা অনুভব করতে পারি। তারপর জেনেছে আশেপাশের বাড়ি থেকে যে ওই বাড়িতে একটি মেয়ে আত্মহত্যা করেছিল। তখন ২ এ ২ ৪ হয়ে যায়। তাহলে সত্যিই হয়তো সেই বাড়িতে আত্মা আছে, তারা ভুল কিছু অনুভব করেনি। তো এইটুকুই ঘটেছে, কিন্তু এর থেকে ভয়ানক কিছু কখনো ঘটেনি। এই ১ম তাদের মেয়ে, মানে সত্যি কি এরকম আছে কিনা কল্পনা ওরা কিচ্ছু জানে না। কিন্তু ওরা তো মানতে বাধ্য হয়েছে যে এরকম ঘটনা তো বারংবার ঘটছে। আর এইবার তার সীমা ছাড়িয়ে গেছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। তার বাবা, মানে সে জেঠু কিন্তু বসে হাউ, হাউ করে কাঁদছে। মানে কাঁদছে এটা ভেবে যে এরকম ঘটনা ঘটছে। অনেকগুলো কারণ আছে এখানে। প্রথমত তার মেয়ে মুক্ত হয়নি এখনো, সেই একটা কষ্ট। দ্বিতীয়ত এই একটা মেয়ের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটলো। কালকে সকাল হলে তো সবাই জানাজানি, মানে সবাই জেনে যাবে আরকি। এই যে ভদ্রলোকটি এখানে এখন আছে, ওই যে ছেলেটি এখানে আছে, সে তো আমাদের পাড়ারই বলতে গেলে। তো সেও তো সবাইকে বলে দেবে। আর কি কোনোদিনও ভাড়াটে তারা পাবে? পাবে না তো। আর এই যে যখন তারা শান্তি পুজো দিয়েছে, তখন তারা কিন্তু পাড়ার না সবাইকে জানিয়েছে। কেন জানিয়েছে বলুন তো? এরপর যদি কোনো ভাড়াটে আসে, তারা যদি এরকম বলে দেয় যে ওই বাড়িতে থেকো না, ভূত আছে। তাই ওদের জানিয়েই কিন্তু সমস্ত কাজ করা হয়েছে, এবং ওদের বারবার করে না ওরা ইচ্ছা করেই বলে, বাড়ির লোকজন মানে জেঠু বলে, দিদি বলে, মানে দুজনেই বলে যে এখন না কোনো সমস্যা নেই। আসলে বোন মুক্ত হয়ে গেছে। সব তান্ত্রিক তো সমান হয় না। এবার যে এসেছিল সে হয়তো সত্যিই ভালো, সে ভালো কাজ করেছে। ওদের বলে, মানে ওদের শোনায় যাতে করে তোমরা আর যে ভাড়াটে আসবে তাকে কিছু বলবে না। সেই কারণেই কিন্তু। কিন্তু সকাল হওয়ার পরে যে ঘটনা ঘটবে, এরা এরপরে কি আর ভাড়াটে পাবে? আর আরেকটা বড় কারণ হচ্ছে এই যে লোনের টাকা সে কিভাবে শোধ করবে? কিছুই তো বুঝতে পারছে না। ওই বয়স্ক মানুষ চিন্তায় একেবারে শেষ হয়ে যাচ্ছে। আর এদিকে এই মেয়েটা, সে কি আর তার ভেতর থেকে ভয়টাকে খুব সহজে দূর করতে পারবে? দূর করতে পারেনি বলেই তো মেয়েটার জ্বর চলে এসেছে। আমরা কিন্তু সকলেই জানি যে ভয় পেলে আমাদের আগে জ্বর আসবেই। এটার কি কারণ আমরা কেউই জানি না যে ভয় পেলে আমাদের কেন জ্বর আসে? আমরা কেন, মানে জ্বরের কারণেই কেন ভুগি? আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে অনেকে কিন্তু ভয় পেয়ে, জ্বর তো আসেই, অনেকের পেটে ব্যথাও শুরু হয়ে যায়। আপনারা বলবেন যে আপনাদের ভয় পেলে কি এরকম কোনো ঘটনা ঘটে? আমি কিন্তু যে ঘটনাগুলো পেয়েছি না, বেশিরভাগই এরকম সমস্যা। জ্বর এসছে, পেটে ব্যথা হয়েছে। কেন? এরকম কেন হয়? তো যাই হোক, ওর পেটে ব্যথার হয়নি, জ্বর এসেছিল প্রচণ্ড পরিমাণে। সে শুয়ে পড়েছিল, বসে থাকতে পারছিল না। তো ওদের ওই খাটে শুইয়ে দেওয়ার পরে সেই দিদি কিন্তু নিজে ওই দিদিকে জলপট্টি দিয়ে গেছে। মানে অর্থাৎ সারা রাত কারোর কিন্তু ঘুম নেই। কিন্তু সেই রাত্রে বেলায় তখন ৩:৩০ ৪টে মতো বাজে আরেকটা ঘটনা ঘটে গেছে। আচ্ছা, সেই ঘটনা বলার আগে আমি এটা বলে নিই যে ওই যে ভদ্রলোকের ছেলেটা, ওরা বাড়ি চলে যায়। ওরা কতক্ষণ আর থাকবে? সবই তো শুনলো যে এই ব্যাপার। কিন্তু ওরা চলে যাওয়ার আগে এটা বলে গেছে যে কালকে সকালে কিন্তু আমরা আসবো পাড়ার লোক মিলে, যে কি হয়েছে সব কিন্তু আমরা শুনবো। তো ঠিক আছে, ওরা চলে গেছে। এদিকে কারোর ঘুম নেই। ওই জেঠু বারান্দায় বসে কাঁদছে। মানে কোনো সময় চিৎকার করে কাঁদছে। মানে কষ্ট হচ্ছে তার, আর চিন্তা নিতে পারছে না সে। টেনশন হচ্ছে। তো হঠাৎ করে আবার চুপ হয়ে যাচ্ছে, নীরবে কাঁদছে। তো এই করতে ওই বাড়ির যে মানে দিদি, তার হাসব্যান্ড কিন্তু ঘুমিয়ে পড়েছে। তার সন্তান যেখানে ঘুমাচ্ছে সেখানে কিন্তু সে ঘুমিয়ে পড়েছে। অতএব জেগে রয়েছে সেই দিদি, মানে ওই বাড়ির যে দিদিটা আর ওই জেঠু। কিন্তু এই যে বারান্দায় জেঠু বসেছিল, সেই সময় কিন্তু ওই দিদি মানে বুঝতে পারেনি যে এখন তার বাবা সেই বারান্দায় বসে নেই। তার বাবা কখন উপরে উঠে গেছে। একটা ঘটনা শুনবেন তার বাবা কি করেছে? মানে আমিও শুনে প্রচণ্ড পরিমাণে কষ্ট পেয়েছিলাম এই ঘটনাটা শোনার পরে। তার বাবা সেই ঘরের মধ্যে ঢুকেছে যে ঘরে তার মেয়ে রয়েছে। মানে মেয়ে রয়েছে মানে আত্মা, সবাই যেটা বলেছে আরকি। সেই ঘরে তালা ভেঙেছে, সেই ঘরের মধ্যে ঢুকেছে, সেই ঘরে ঢুকে নিজে ওখানে আত্মহত্যা করেছে। আর একটা চিঠি লিখে রেখে গেছে। মানে চিঠিতে এটাই ছিল, শুধুমাত্র অভিযোগই ছিল তার ছোট মেয়ের বিরুদ্ধে।
আর এটাই লেখা ছিল সেই চিঠিতে যে তুই বেঁচে থেকেও আমাদের কথা ভাবলি না, আর মরে গিয়েও আমাদের কথা ভাবছিস না। তুই সত্যি একটা স্বার্থপর মেয়ে, যে মরে গিয়েও আমাকে বাঁচতে দিচ্ছিস না। তুই সত্যি স্বার্থপর। আমি আর পারলাম না এই জীবন রাখতে, তাই আমি চলে গেলাম। এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমি চলে গেলাম। ভোরবেলা যখন দিদি বাইরে বেরিয়ে আসে, যখন তার বাবাকে সে দেখতে পায় না, প্রথমে সে কিন্তু উপরে যায়নি। উঠোন, রাস্তা, বাগান সমস্ত জায়গায় খুঁজেছে, ডেকেও সাড়া পায়নি, বাবাকে কোথাও খুঁজে পায়নি। কিন্তু যখন সে আর পেরে ওঠেনি, তখন সে তার হাজবেন্ডকে ডেকে কিন্তু উপরে নিয়ে গেছে। মানে উপরে যাবে, সে একা যেতে পারেনি, কারণ তার সত্যি বলতে খুব ভয় লাগছিল। কিন্তু উপরে যখন গেছে, সে দেখে তার যে বোন, সেই বোনের দরজা খোলা। তার বুকটা কিন্তু আঁতকে উঠেছিল, কারণ সেই ঘরের মধ্যে ঢোকার আগেই সে আন্দাজ করে নিয়েছিল যে কিছু একটা ঘটেছে, খারাপ কিছু বাবা ঘটিয়েই ফেলেছে। কিন্তু যখন ঘরের মধ্যে প্রবেশ করে, তখন তো দেখে যে তার বাবা কি অবস্থায় আছে, চিৎকার করে ওঠে। সে চিৎকার শুনে বাড়ির সবাই চলে আসে। এদিকে এই মেয়েটি জ্বরের অবস্থায় উঠে বসে, জ্বর তার গায়ে রয়েছে, উঠে বসে। সেও আস্তে আস্তে উপরে যায়। এই বীভৎস একটা ঘটনা দেখে কেউ চোখের জল ধরে রাখতে পারেনি, সবাই কেঁদে চলেছে। চিঠি পড়েছে, পুলিশ এসেছে, অনেক ঘটনা ঘটে গেছে, কেউ কিচ্ছু বুঝতে পারেনি। ওদিকে মেয়েটা ভাবছে আমি কি করব এখন। তখন সে মেয়েটা তার বাবা মাকে ফোন করে যে এরকম কোনো ঘটনা ঘটে গেছে, তোমরা এখানে আসো। ও আর না বলে থাকতে পারছিল না। ওরা ওখান থেকে, আমার বাবা মা ওখান থেকে বাসে করে বেরিয়ে গেছে এখানে আসবে বলে। এদিকে বাড়ির পরিস্থিতি খুব খারাপ। পুলিশ এসে সমস্ত কিছু জিজ্ঞেস করে, ওরা সমস্ত কিছুই খুলে বলে, কিন্তু পুলিশরা কিছুই বিশ্বাস করে না। ওরা ভাবে সমস্ত কিছুই কল্পনা, মানসিক চাপের জন্যই এগুলো এরা সবাই ভাবছে, এবং ওই বৃদ্ধ মানুষটি মানসিক চাপের কারণে এই একটা কাজ ঘটিয়ে ফেলেছে। ওরা কিন্তু কিছুই বিশ্বাস করে না। ওদিকে মেয়েটিকে বলে যে তুমি কি এখানে থাকবে না কোথাও যাবে? বলছে না, আমি এখানে আপাতত থাকি, নিচে তো অসুবিধা কিছু হচ্ছে না, আমার এমনিই জ্বর। তোকে ডাক্তার দেখানো হয়। মানে যে ছেলেটি এসেছিল না, মানে যে ভদ্রলোক ছেলেটিকে ডাক দিয়েছিল, সে আর কি কিন্তু ওষুধ নিয়ে এসেছিল। মেয়েটা ওষুধ খায়, সেখানে সে থাকে। তার জবানবন্দি নেওয়া হয় যে কি কি সমস্যা, সমস্ত কিছু খুলে বলে। তারপর যা যা প্রসিডিওর আছে সমস্ত কিছুই হয়। তখন এই দিদিটি জানতে পারে যে আসলে কি ঘটনা ঘটেছিল। তখন মানে আগের কথা বলছি আর কি, এই যে দিদি যে আর কি আত্মহত্যা করেছিল, ছোটদির কথা বলছি। তো সে দিদি কিন্তু চাকরি করতো, সরকারি চাকরি করতো, এবং তার যে বয়ফ্রেন্ড ছিল, বয়ফ্রেন্ডই বলবো, কারণ তাদের সম্পর্ক প্রায় ৫-৬ বছরের। এবং সে কিন্তু তখন চাকরি পায়নি, চাকরি আগে পেয়ে গিয়েছিল দিদি। এবং দিদি কিন্তু প্রায় ১-১.৫ বছর ধরে ওই ছেলেটির সমস্ত খরচা দিয়েছে, এমনকি তার সংসারের খরচা দিয়েছে, যে তুমি ভালো করে পড়াশোনা করো, তোমার সব খরচা আমি দেবো, তুমি শুধু মন দিয়ে পড়াশোনাটা করো, পড়াশোনা করো, চাকরি পাও, তারপর আমরা বিয়ে করব। কিন্তু সেই ছেলে কি করেছে, দিদির কাছ থেকে সমস্ত পয়সা নিয়ে, সমস্ত কিছু মানে ভালো সুযোগ সুবিধা নিয়ে সে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক রেখেছে। এবং এই বড় একটা আঘাত কোনো মতেই সেই দিদি সহ্য করতে পারেনি, তাই সে আত্মহত্যা করে ফেলেছে। আর তাই ওই জেঠু কিন্তু লিখে রেখে গিয়েছিল যে তুই স্বার্থপর, তুই বেঁচে থেকেও আমাদের শান্তি দিসনি। মানে এটাই বলতে চাইছিল যে তুই একটা ছেলের জন্য, যে ছেলে সত্যি স্বার্থপর, যে ছেলে খারাপ, তার জন্য তুই আমাদের ছেড়ে চলে গেলি, আমাদের এরকম একটা অবস্থায় ফেলে রেখে চলে গেলি। আর তারপরেও ভাড়াটা যারা আসছে তাদের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটছে, তাই সে আর টেনশন মুক্ত হয়ে থাকতে পারেনি, আর পারছিল না তার এই জীবনটাকে রাখতে। অনেকের মনেই হয়তো প্রশ্ন আসছে যে আগে যারা ভাড়াটে হিসেবে এসেছিল, তাদের সাথে সেরকম কোনো ভয়ানক ঘটনা ঘটেনি, তাহলে মেয়েটির সঙ্গে কেন ঘটলো? শুনবেন, মানে আজব একটা ব্যাপার, কিভাবে সমস্ত কিছু মিলে যায়। এই যে ছেলেটি, মানে যার জন্য সেই ছোটদি আত্মহত্যা করেছিল, সেই ছেলেটির বাড়ি কিন্তু মেদিনীপুরে। এবং সেই ছেলেটি কিন্তু এই যে দিদি, মানে যে আর কি এখানে থাকতে এসেছে ভাড়াটে হিসেবে, তার দূর সম্পর্কের আত্মীয় হয়। অনেকভাবে তার বাবা মা আসার পরে জানা গেছে বিষয়টি। এবং সে ছেলেটি কিন্তু ভালো আছে, সে ছেলেটির কিন্তু কোনো সমস্যা নেই। সে এখন দিব্যি বিয়ে করেছে, চাকরি অবশ্য সে পায়নি, এখন লোকের দোকানে কাজ করে এবং বউ নিয়ে সংসার করছে। সুখে নেই, মোটামুটি করে সংসার চালিয়ে যাচ্ছে, তার সন্তানও হয়ে গেছে। তবুও সুখে না থাকলেও সংসার তো করছে। কিন্তু তার জন্য কেন জীবন দিতে হবে একটি মেয়ের? কেন একটা খারাপ মানুষের জন্য একটা মানুষ চলে যাবে এই পৃথিবী ছেড়ে? কিছুই তো হয় না। যার জন্য সেই মানুষটি চলে যায়, তার কি কোনো কিছু যায় আসে? তার কি কোনো ক্ষতি হয়? হয় না তো। প্রথমে হয়তো পুলিশ কেস হয়, তারপরে সেই কেসটা ধামাচাপা হয়ে যায়। আমি ভৌতিক ঘটনার মধ্যে এরকম কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আমার খুবই খারাপ লাগে এই বিষয়গুলো। আর কোনোভাবে হয়তো এই মেয়েটির ছবি দেখেছিল বা কিছু একটা হয়েছিল, তাই হয়তো
সে জানতে পেরেছিল যে এই মেয়েটি হলো সেই ছেলেটির আত্মীয়া বা কিছু। আর তাই কি তার সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটালো? যেহেতু এই মেয়েটি মারা যাওয়ার পরে পুলিশ কেস হয়েছিল, অনেক কিছুই হয়েছিল, কিন্তু তেমন কিছু ধরা পড়েনি বা মানে ছেলেটি যে হাজতবাস করবে সেরকম কিছুই হয়নি। আর ছেলেটি তারপরে কিন্তু সেখান থেকে তল্পিতল্পা গুটিয়ে এই শহর ছেড়ে তার মেদিনীপুর জায়গায় চলে গিয়েছিল। কারণ এখানে যে জায়গায় থাকতো সেখানে কিন্তু সে ভাড়াই থাকতো। আর ছর্দির কিন্তু ইচ্ছা ছিল যে বিয়ের পরে কিন্তু তার স্বামী যেহেতু এখানে চলে আসবে, আর তার যে নিজের বোন রয়েছে, নিজের মা রয়েছে, বাবা বেঁচে নেই, তাদেরও এখানে নিয়ে আসবে, এখানেই থাকবে, কত রকম পরিকল্পনা ছিল। কিন্তু ছেলেটি তাকে শেষমেশ ঠকিয়েই দিল। সমস্ত ঘটনা শোনার পরে কিন্তু এই মেয়েটি কেঁদে ফেলেছিল, খুব কষ্ট হয়েছিল তার। এবার দূর সম্পর্কের আত্মীয় মানে দূর সম্পর্কেরই, তেমন যে কখনো আলাপ হয়েছে বা তেমন কথা হয়েছে সেরকম কিন্তু নয়। আসলে হয়তো যেহেতু এই যে মেয়েটি বা যে দিদির কথা বলছি, যে দিদি ঘটনাটা পাঠিয়েছে, সেই দিদি কিন্তু উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছিল। তো সেই সময় কি তার ফটো দেখিয়েছিল যে আমার বোন ভালো রেজাল্ট করেছে, আমার একটা আত্মীয় হয়, কি জানি, মানে ও বুঝতে পারছে না, ধারণা করেছে শুধুমাত্র। তারপর তারা কবে মেদিনীপুরে আবার ফিরে গেছে, সেখানে থাকতে শুরু করেছে, তেমন ঘটনা আসলে মেয়েটি কিছুই জানতো না। কিন্তু ওর মা বাবা জানতো। ওরা আর কি মানে শুনেছে যে ওরা আবার ফিরে এসেছে, এখানে থাকছে। কিন্তু মেয়েটিকে যেহেতু বলা হয়নি, তাই এ সম্পর্কে ওরা কিছুই জানে না। তো যাই হোক, এইসব ঘটনা ওইখানে বসেই সবাই শুনছে, আলোচনা করছে যে এই ব্যাপার, সবাই জানতে পারছে। কিন্তু এই আলোচনা কিন্তু স্বাভাবিকভাবে হচ্ছিল না। যেহেতু সেই বড়দির বাবা মারা গেছে, সে কাঁদছে আর ঘটনাগুলো বলছে, কাঁদছে, প্রচণ্ড কাঁদছে। আর সেই দিন কিন্তু সে দিদিকে ছেড়ে ওরা সেখান থেকে আর বেরোতে পারেনি। সেই দিন কিন্তু সেখানে রয়ে গিয়েছিল তারা। কিন্তু অবাক বিষয় কি জানেন? সেই দিনই রাত্রেবেলায় একটু ভোরের দিকে হালকা চোখ লেগে এসেছিল দিদির, মানে কাঁদতে কাঁদতে ওই বসেই চোখ লেগে এসেছিল। কিন্তু সেই সময় দিদি মনে হলো সে স্বপ্ন নয় বাস্তবই দেখছে। তার বাবা এসেছিল তার কাছে আর বলছে, মেয়েকে নিয়ে চলে গেলাম, মেয়েকে নিয়ে চলে গেলাম, আর ফিরে আসবো না, মুক্তি পেয়ে গেছি। সে দিদি আবার উঠে বসেছিল, আবার হাউ হাউ করে কাঁদছিল। আর তার পরের দিনই কিন্তু এই দিদি তার বাবা মাকে নিয়ে মেদিনীপুরে ফিরে গিয়েছিল। আবার আসবে, মানে কিছুদিন সেখানে থাকবে, একটু ডাক্তার বা কিছু দেখাবে। সেখানে গিয়েছিল, কাউকে একটু দেখিয়েছিল, ডাক্তারও দেখিয়েছিল। তারপর মোটামুটি প্রায় ৮-৯ দিন সেখানে থাকার পরে দিদি তার মাকে নিয়ে আবার ফিরে এসেছিল। বাবাও এসেছিল, মানে মা থেকে গিয়েছিল ওই যাদবপুরেরই কাছাকাছি একটি পিজিতে। মা ও মেয়ে ছিল, তারপর হস্টেল পেয়ে গেলে তার মা চলে গিয়েছিল। তারপর সেই বাড়ির কি ঘটনা, সেই দিদি আধেও মুক্তি পেয়েছে কিনাও জানে না, কিন্তু ওর মনে হয় যে মুক্তি হয়তো পেয়ে গেছে, বা হয়তো মুক্তি পায়নি, বা হয়তো এখান থেকে চলে গেছে, বা কিছু একটা হবে। তো যাই হোক, এই ছিল আজকের ঘটনা। আপনাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, এরকম কোনো ঘটনা যেটা অতিজাগতিক হোক, দৈবিক, ঐশ্বরিক, ভৌতিক, যে কোনো ধরনের ঘটনা, আপনারা কিন্তু আমাকে নির্দ্বিধায় মেল করে পাঠাতে পারেন। আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে আমাকে মেল করতে পারেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো এরকম কোনো ঘটনা নিয়ে।